ইসরায়েলের দুঃস্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। খোদ তেল আবিবের মিডিয়া এবং সাবেক জেনারেলরা আজ চিৎকার করে বিশ্বকে বলছেন, ইরান নয়, ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগত হুমকি হল তুরস্ক। অবসরপ্রাপ্ত আইডিএফ মেজর জেনারেল জিওরা আইল্যান্ড জেরুজালেম পোস্টে লেখা এক বিশ্লেষণধর্মী কলামে স্বীকার করেছেন এক হার হিম করা সত্য। তিনি বলেছেন, ৭ অক্টোবরের পর ইসরায়েলের বিরুদ্ধে যে ৭টি ফ্রন্ট তৈরি হয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুতি এবং অন্যান্যরা, তাদের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে ৮ম ফ্রন্ট, যার নেতৃত্ব দিচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েল এতদিন ভেবেছিল তুরস্ক শুধু কথার বুলি আওড়ায়, কিন্তু এখন তারা দেখছে এরদোয়ান সরাসরি সামরিক সংঘাতের দিকে এগোচ্ছেন। তুরস্কের বিশাল নৌবাহিনী যে কোনো মুহূর্তেই ইসরায়েলকে সাগর থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তেল আবিবের ওয়ার রুমে এখন পিন পতন নীরবতা। তারা বুঝতে পারছে, ইরান যদি হয় হাতুড়ি, তবে তুরস্ক হল কুড়াল। এরদোয়ানের এই উত্থান ইসরায়েলের অস্তিত্বের জন্য এক আসনী সংকেত। আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইসরায়েলি মিডিয়া তুরস্ককে ইরানের সমকক্ষ শত্রু হিসেবে ঘোষণা করল, এবং এরদোয়ানের হাতে এমন কি অস্ত্র আছে যা দেখে নেতানিয়াহু সরকার ভয়ে কাঁপছে। কিন্তু প্রশ্ন হল, কেন ইসরায়েলি জেনারেলরা হঠাৎ তুরস্ককে ইরানের সমকক্ষ বা তার চেয়েও বড় হুমকি হিসেবে দেখছেন? এরদোয়ানের কোন পদক্ষেপ তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে? তুরস্কের রাষ্ট্রীয় নীতিতে এমন কি পরিবর্তন এসেছে যা ইসরায়েলকে বিচলিত করছে? তুরস্কের বিশাল এবং উচ্চমানের নৌবাহিনী কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে মেরিটাইম ব্লকেড বা নৌ অবরোধ তৈরি করতে পারে? এটি কি ইসরায়েলের অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে? ইসরায়েল কি সমুদ্র পথে অবরুদ্ধ হয়ে না খেয়ে মরবে? সিরিয়ার আকাশে তুরস্কের সাথে ইসরায়েলের সীমিত সামরিক সংঘাতের সম্ভাবনা কতটা প্রবল? ইসরায়েল কি তাদের বিমান বাহিনীর স্বাধীনতা হারাতে চলেছে? তুরস্ক কি সিরিয়ার আকাশ ইসরায়েলের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে? আমেরিকা কি পারবে তুরস্কের এই আগ্রাসন থামাতে? নাকি এরদোয়ানের মেগালোমিয়া বা অটোমান সাম্রাজ্য পুনরুদ্ধারের স্বপ্ন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং নতুন ভূরাজনীতির এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। ইসরায়েলি মিডিয়া এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সাধারণত তুরস্ককে নিয়ে খুব একটা উচ্চবাক্য করতেন না, কিন্তু গত সপ্তাহে জেরুজালেম পোস্টে প্রকাশিত সাবেক আইডিএফ মেজর জেনারেল জিওরা আইল্যান্ডের লেখাটি তেল আবিবে ভূমিকম্প সৃষ্টি করেছে। আইল্যান্ড লিখেছেন, বিট বাই বিট বা ধীরে ধীরে একটি তুর্কি ফ্রন্ট গঠিত হচ্ছে, যা ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল অন্য ৭টি এরিনার চেয়ে বেশি বিপজ্জনক। তিনি তেল আবিবকে সতর্ক করে বলেছেন, বর্তমান তুর্কি সরকার ইসরায়েলের জন্য এক স্ট্র্যাটেজিক রিস্ক বা কৌশলগত ঝুঁকি। এতদিন ইসরায়েল তুরস্কের মৌখিক আক্রমণ বা বিষাক্ত বিবৃতি সহ্য করেছে। তারা ভেবেছিল এরদোয়ান শুধু কথা বলবেন, কিন্তু কামড়াবেন না। ২০১০ সালে গাজা ফ্লোটিলা বা জেরুজালেমে উস্কানি দেওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আইল্যান্ড বলছেন গত ২ বছরের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। তুরস্কের অবস্থানে এসেছে এক আমূল পরিবর্তন বা রেডিকালাইজেশন। এই পরিবর্তন প্রমাণ করে যে তুরস্ক এখন ইসরায়েলের সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত। জেনারেল আইল্যান্ড তুরস্কের এই হুমকির মূল উৎস হিসেবে ৩টি বিষয়কে চিহ্নিত করেছেন: ধর্মীয় দৃষ্টিভঙ্গি, জাতীয় দৃষ্টিভঙ্গি এবং মেগালোমিনিয়া। তিনি বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের ইথোস বা জাতীয় চেতনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা নিজেদের অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী মনে করে। তারা মনে করে জেরুজালেম এবং ফিলিস্তিন রক্ষা করা তাদের ধর্মীয় দায়িত্ব। এই মেগালোমিনিয়া বা বিশালত্বের মোহ তুরস্ককে ইসরায়েলের অস্তিত্বের শত্রু গড়ে তুলেছে। ইসরায়েল বুঝতে পারছে এরদোয়ান শুধু তুরস্কের প্রেসিডেন্ট নন, তিনি মুসলিম উম্মার নেতা হতে চান, আর সেই নেতৃত্বের পথে একমাত্র বাধা হল ইসরায়েল। তাই এরদোয়ান এখন আর শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ নেই, তিনি তার সামরিক শক্তি দিয়ে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ইসরায়েলের ভয় এরদোয়ানের এই উচ্চাকাঙ্ক্ষা তাদের ধ্বংসের কারণ হবে। জেনারেল আইল্যান্ডের কলামে সবচেয়ে ভয়ঙ্কর যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা হল নৌ অবরোধ বা মেরিটাইম ব্লকেড। তিনি লিখেছেন, তুরস্কের রয়েছে একটি বিশাল এবং উচ্চমানের নৌবাহিনী। যদি তারা সিদ্ধান্ত নেয় ইসরায়েলকে আক্রমণ করবে, তবে তারা নিশ্চিতভাবেই ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ অবরোধ তৈরি করতে সক্ষম। ইসরায়েলের জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কিছুই হতে পারে না, কারণ ইসরায়েল একটি আইল্যান্ড নেশন বা দ্বীপ রাষ্ট্রের মতো। তাদের বাণিজ্যের ৯৯% হয় সমুদ্র পথে। তাদের খাদ্য, জ্বালানি, কাঁচামাল সবই আসে সাগর দিয়ে। তুরস্ক যদি ভূমধ্য সাগরে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করে ইসরায়েলের পথে বাধা সৃষ্টি করে, তবে ইসরায়েলের অর্থনীতি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ধসে পড়বে। কোনো জাহাজ ইসরায়েলে ঢুকতে পারবে না, কেউ বের হতে পারবে না। ইসরায়েল তখন এক বিশাল কারাগারে পরিণত হবে। তুরস্কের সাবমেরিন এবং অ্যান্টিশিপ মিসাইলগুলো ইসরায়েলের নৌবাহিনীকে বন্দরেই আটকে রাখতে সক্ষম। সাগরের সুলতান এরদোয়ান জানেন, ইসরায়েলের টুটি চেপে ধরার এটাই সেরা উপায়।
শুধু সাগর নয়, আকাশেও তুরস্ক ইসরায়েলের জন্য এক বড় হুমকি। জেনারেল আইল্যান্ড সতর্ক করেছেন, ইসরায়েল সিরিয়ার আকাশে তুরস্কের সাথে একটি সীমিত সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের জন্য সিরিয়ার দক্ষিণাংশের আকাশ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ এই পথ দিয়েই তারা ইরানি স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ইসরায়েলি বিমান বাহিনীর ফ্রিডম অব অ্যাকশন বা কাজের স্বাধীনতার জন্য এই নিয়ন্ত্রণ অপরিহার্য। কিন্তু তুরস্ক এখন সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে। তাদের ড্রোন এবং যুদ্ধ বিমানগুলো সিরিয়ার আকাশে টহল দিচ্ছে। যদি তুরস্ক সিদ্ধান্ত নেয় যে তারা ইসরায়েলি বিমানকে সিরিয়ায় ঢুকতে দেবে না, তবে ইসরায়েল এক বড় সংকটে পড়বে। তুরস্কের S-400 এবং নিজস্ব হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি F-35 এর জন্যও হুমকি। ইসরায়েল বুঝতে পারছে সিরিয়ার আকাশ এখন আর তাদের বাবার সম্পত্তি নয়, সেখানে ভাগ বসিয়েছে তুরস্ক। ইসরায়েল এখন তাকিয়ে আছে আমেরিকার দিকে। জেনারেল আইল্যান্ড লিখেছেন, সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা এখন কিছুটা কম মনে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র তা রোধ করতে সবকিছু করবে। আমেরিকা জানে তুরস্ক ন্যাটোর সদস্য। ইসরায়েল যদি তুরস্কের সাথে যুদ্ধে জড়ায়, তবে ন্যাটোর ভেতরে এক বিশাল ফাটল ধরবে। তাই আমেরিকা দুই পক্ষকেই শান্ত রাখার চেষ্টা করছে। কিন্তু এরদোয়ান কি আমেরিকার কথা শুনবেন? সাম্প্রতিক অতীতে দেখা গেছে তুরস্ক তার জাতীয় স্বার্থে আমেরিকার চোখ রাঙানিকেও তোয়াক্কা করে না। তারা রাশিয়ার সাথে S-400 চুক্তি করেছে, সিরিয়ায় কুর্দিদের উপর হামলা করেছে, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও। তাই ইসরায়েল নিশ্চিত হতে পারছে না যে আমেরিকা সত্যিই তুরস্ককে থামাতে পারবে কিনা। এরদোয়ান প্রমাণ করেছেন তিনি স্বাধীন চেতা এবং তার সিদ্ধান্তের উপর কারোর নিয়ন্ত্রণ নেই। এই পরিস্থিতিতে ইসরায়েল এখন নতুন বন্ধু খুঁজছে। জেনারেল আইল্যান্ড পরামর্শ দিয়েছেন তেল আবিবকে সাইপ্রাস এবং গ্রিসের সাথে সহযোগিতা আরও বাড়াতে হবে। তিনি পরোক্ষভাবে একটি অ্যান্টি টার্কিশ প্যাক্ট বা তুরস্ক বিরোধী জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বাস্তবতা হল, গ্রিস বা সাইপ্রাস তুরস্কের সামরিক শক্তির সামনে কিছুই না। তুরস্কের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে। ইসরায়েল যদি ভাবে এই দুর্বল দেশগুলোকে সাথে নিয়ে তারা তুরস্ককে আটকাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। তুরস্ক ইতিমধ্যেই সাইপ্রাসের তুর্কি অংশে ড্রোন ঘাঁটি তৈরি করেছে। তারা গ্রিসকেও হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের এই জোট গঠনের চেষ্টা আসলে ডুবন্ত মানুষের খড়কুটো ধরার মতো। সবচেয়ে মজার বিষয় হল, ইসরায়েল এখন দ্বিধায় পড়ে গেছে, কে তাদের শত্রু, ইরান নাকি তুরস্ক। জেনারেল আইল্যান্ড বলেছেন, কৌশলগত স্তরে তুরস্ক এবং ইরান এখন ইসরায়েলের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য বিপদ। ইরান প্রক্সি দিয়ে যুদ্ধ করে, কিন্তু তুরস্ক সরাসরি রাষ্ট্র হিসেবে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্কের অর্থনীতি ইরানের চেয়ে শক্তিশালী, তাদের সেনাবাহিনী ন্যাটোর স্ট্যান্ডার্ডে প্রশিক্ষিত এবং তাদের আন্তর্জাতিক প্রভাব অনেক বেশি। ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে এক ঘরে করা সহজ, কিন্তু তুরস্ককে এক ঘরে করা অসম্ভব। তুরস্ক ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল, তাদের ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো সমীকরণ মেলানো সম্ভব নয়। তাই ইসরায়েলের জন্য তুরস্ক এক সমাধানহীন ধাঁধা। প্রিয় দর্শক, ইসরায়েলের এই ভয় প্রমাণ করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। এতদিন ইসরায়েল একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু এখন তুরস্ক সে আধিপত্যে ভাগ বসিয়েছে। ইসরায়েল আজ বুঝতে পারছে তারা বাঘের লেজে পা দিয়েছে। ইরান যদি হয় হাতুড়ি, তবে তুরস্ক হল কুড়াল। এরদোয়ান প্রমাণ করেছেন, মুসলিম উম্মার নেতৃত্বে তুরস্কই ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে পারে। তেল আবিবের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। সাগরের ঢেউ থেকে আকাশের মেঘ, সবখানেই এখন তুরস্কের উপস্থিতি। ইসরায়েল এখন এক অবরুদ্ধ দুর্গ, যার চাবি আছে আঙ্কারার হাতে। আপনারা কি মনে করেন, তুরস্ক কি পারবে ইসরায়েলকে নতজানু করতে? এরদোয়ানের এ সামরিক প্রস্তুতি কি ফিলিস্তিনের জন্য মুক্তি বয়ে আনবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সুপার পাওয়ারের উত্থানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।